আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছে হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দার সুদি সংবাদ শিরোনাম। নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার প্রতিশোধে তেল আবিবে ইরানের ক্লাস্টার বোমা হামলা, বন্দরে ফিরে যাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে বাড়িমুখী মানুষের ঢল, সময় মতো চলছে ট্রেন, সড়কে বাড়তি ভাড়া ঠেকাতে প্রশাসনের নজরদারি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনের জানাজার নামাজে স্বজন, সহকর্মী, বিশিষ্টজনদের অংশগ্রহণ, গুণী শিল্পীর প্রতিভার কথা স্মরণ। এবং দিনাজপুরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ, মহৎ উদ্যোগে বিশিষ্টজনদের প্রশংসা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে, ইউটিউব চ্যানেল এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রথমে ইরান যুদ্ধের 19তম দিন। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত গুচ্ছ বোমা হামলা চালিয়েছে তেহরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর লারিজানি ইরানের শীর্ষ পর্যায়ের নেতা, যাকে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করেছে ইসরায়েল। ইরানের আধা সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলাম রেজা সোলাইমানিকেও হত্যা করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছে। ইরানে ৫,০০০ পাউন্ড ওজনের শক্তিশালী ডিপ পেনিট্রেটর বা বাংকার বাস্টার বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। কয়েক দশক ধরে ইরানের পরমাণু নীতি ও কৌশলগত সিদ্ধান্তে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান লারিজানি ছিলেন অন্যতম প্রধান কারিগর। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি দায়িত্ব পালনরত অবস্থায় মারা গেছেন। ক্ষেপণাস্ত্র হামলায় তার ছেলে মোর্তজা লারিজানি এবং তার কার্যালয়ের প্রধান আলী রেজা বায়াত সহ বেশ কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে ইরানের শীর্ষস্থানীয় নেতারা জনসম্মুখে আসেননি। তবে গত শুক্রবার আল কুদস দিবসে আলী লারিজানিকে তেহরানের রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে সমাবেশে অংশ নিতে দেখা যায়। সোমবার এক বার্তায় মুসলিম দেশগুলোর কাছে তেহরানের অবস্থান তুলে ধরে আলী লারিজানি বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে পিছু হটবে না ইরান। যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠালেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি তা প্রত্যাখ্যান করেছেন। ইরানের উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে ৫,০০০ পাউন্ড ওজনের শক্তিশালী ডিপ পেনিট্রেটর বা বাংকার বাস্টার বোমা দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত গুচ্ছ বোমা দিয়ে হামলা চালিয়েছে তেহরান। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ফার্স নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ লেবাননে জোরালো ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার জবাবে তারা এ আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে এক বিবৃতিতে কেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরান কোনো হুমকি নয়। পদত্যাগ করায় ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে আগুন লাগার পর সাময়িকভাবে বন্দরে ফিরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মেরামতের জন্য গ্রিসের ক্রিট আইল্যান্ডের সৌদা বের উদ্দেশ্যে রওনা হচ্ছে আমেরিকার সবচেয়ে নতুন ও বিশ্বের সবচেয়ে বড় এই রণতরীটি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ইরাকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে হবি মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা গ্রামে। হামলায় হবি মিয়ার পা ও বুকে আঘাত লাগে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী খাদিজা আক্তার নিতু জানিয়েছেন, তার স্বামীর সঙ্গে তার সবশেষ শুক্রবার কথা হয়েছে, পরে তাকে আর ফোনে পাওয়া যায়নি। তার সাথে থাকা অন্য প্রবাসীরা মঙ্গলবার রাতে ফোন করে জানান, ক্ষেপণাস্ত্র হামলায় হবি মিয়ার মৃত্যু হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় হবি মিয়ার মরদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার অন্যান্য সংবাদ। ঈদ উল ফিতর ঘিরে টানা 7 দিনের সরকারি ছুটির দ্বিতীয় দিনে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন মানুষ। নগরবাসীর ঈদ যাত্রার খবর জানতে আমরা যাচ্ছি লায়লা নওশিনের কাছে। তিনি কমলাপুর রেল স্টেশনে আছেন। নওশিন, কমলাপুর রেল স্টেশনে ঈদ যাত্রার চিত্র কেমন দেখছেন? স্টেশনের সার্বিক পরিস্থিতি কি? হৃদয়, সকাল থেকে 30টিরও বেশি ট্রেন কিন্তু কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে চলে গেছে এবং সকাল থেকে যে ট্রেনগুলো ঈদ যাত্রার জন্য যে ট্রেনগুলো যাচ্ছে সেই ট্রেনগুলো কিন্তু নির্দিষ্ট সময়েই কমলাপুর স্টেশন থেকে আজকে ছেড়েছে এবং কোনো ধরনের শিডিউল বিপর্যয় এখন পর্যন্ত হয়নি। আর ঈদ যাত্রাকে কেন্দ্র করে 3টি স্পেশাল ট্রেন সহ মোট আজকে কিন্তু 60টি ট্রেন কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছে এবং সেই গন্তব্যস্থলগুলোতে কিন্তু আগে থেকেই যারা অনলাইনে টিকিট কেটেছে এবং আজকে যেহেতু সরকারি ছুটির দ্বিতীয় দিন ঈদ উপলক্ষে সেই আজকে যারা গতকাল পর্যন্ত যারা অফিস করেছেন তারাও কিন্তু শেষ মুহূর্তে এসে অনেকে স্ট্যান্ডিং বিভিন্ন টিকিট কেটে আজকে বিভিন্ন ট্রেনে তারা যাতায়াত নারী টানে আসলে ঘরে ফেরার জন্য বিভিন্ন ট্রেনে আমরা উঠতে দেখেছি। অনেক ট্রেনে স্ট্যান্ডিং টিকিট কেটে যেমন অনেকে গিয়েছে এবং কিছু কিছু ট্রেনে আমরা দেখেছি ট্রেনের ছাদেও কিন্তু আমরা যে যারা নারীর টানে যারা ঈদ যাত্রায় ঘরে ফিরবেন তাদেরকে ট্রেনের ছাদেও কিন্তু কিছু এর আগে আমরা যেতে দেখেছি। তবে স্টেশন কর্তৃপক্ষ আসলে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে আসলে অনেককেই নিরুৎসাহিত করেছে এবং কঠোরভাবে আইন প্রয়োগ করে অনেককে ট্রেনের ছাদ থেকে নামিয়ে দিয়েছিল দুর্ঘটনা যাতে না হয় তার জন্য। এবং স্টেশন কর্তৃপক্ষ বলেছে আজকে সারা দিনে 7টি ট্রেন কমলাপুর স্টেশন থেকে যাবে এবং সাধারণ মানুষ যারা প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন তারা আসলে অনেকটা সন্তুষ্টি প্রকাশ করেছে, কারণ বিগত বছরগুলোতে যে ঈদ যাত্রায় যে শিডিউল বিপর্যয় ছিল সেই শিডিউল বিপর্যয়টা না থাকার কারণে স্টেশনে কিন্তু যাত্রীদের চাপ কম এবং নির্দিষ্ট সময়ে ট্রেনগুলো ছাড়ছে, তাই তারা সন্তুষ্ট প্রকাশ করেছে। এবং তারা বলেছেন যে ঈদ যাত্রায় যখন তারা ঘরে ঈদ করে যখন ঢাকায় ফিরবে তখনও যেন এই ট্রেনের শিডিউলটা ঠিক থাকে সেই প্রত্যাশা তারা করেছে। একই সাথে আমরা রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে গিয়েছিলাম, সেখানেও কিন্তু ঘরমুখ মানুষরা শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে এবং সেখানকার যাত্রীরাও আমাদেরকে জানিয়েছে যে বিভিন্ন বাসের প্রতি তারা আসলে অভিযোগ জানিয়েছে যে অনেকে আসলে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কিছু পরিমাণ টাকা বেশি দামে টিকিট বিক্রি করছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে বিভিন্ন কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে, এমনটিও আমরা দেখতে পেয়েছি। নওশিন, ধন্যবাদ। লায়লা নওশিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনয় শিল্পী চ্যানেল আইয়ের অনুষ্ঠান পরিচালক এবং রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমনের প্রথম জানাজার নামাজ চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন স্বজন, সহকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা। চ্যানেল আই কার্যালয়ে শামস সুমনের জন্য শোক বই খোলা হয়েছে। রাজশাহীতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মুস্তফা মল্লিকের রিপোর্ট। আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। মঞ্চ, ছোট পর্দা কিংবা বড় পর্দা, অভিনয়ের প্রতিটি মাধ্যমে শামস সুমন রেখে গেছেন নিজের স্বতন্ত্র ছাপ, ভালোবাসা আর নিষ্ঠার গভীর স্বাক্ষর। কাল থেকে একটা নতুন টিউশনি শুরু হবে।
মঙ্গলবার সন্ধ্যা 6:43 রাজধানীর ল্যাবেইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাতেই তাঁর নিথর দেহ নিয়ে আসা হয় প্রিয় কর্মস্থলে। বুধবার সকাল থেকেই শামস সুমনের সহকর্মী, বন্ধু ও দীর্ঘদিনের সহযোদ্ধারা চ্যানেল আই প্রাঙ্গণে ভিড় করেন তাঁকে শেষবারের মতো দেখার জন্য। শোক, স্মৃতি আর ভালোবাসার মিশ্রণে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। শামস সুমন শুধু আমাদের এখানে একজন কর্মরত আমাদের সহকর্মী ছিলেন না, তার সাথে আমাদের সম্পর্ক ছিল অসম্ভব রকম ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল, স্নেহের সম্পর্ক ছিল, ছোট ভাই তুল্য ছিল। আজকে এখানে আপনাদের উপস্থিতি দেখে এটা আরও পরিষ্কার হলো যে তার সাথে শুধু আমাদের না, এই শিল্প সংস্কৃতি অঙ্গনের প্রতিটি মানুষের সাথে তার সম্পর্ক কত নিবিড় ছিল আপনাদের উপস্থিতি সেটা প্রমাণ করছে। শামস সুমনের এই হঠাৎ চলে যাওয়াটা এটা আমরা মেনে নিতে পারি না, এটা খুবই বেদনা হতো। আমরা এত সুন্দর একটা বিশেষ দিনে, রমজান মাসে, এবং সবচেয়ে বড় কথা যে 27 রমজানে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে বেস্ট নসিব করুক। পরিবারের পক্ষ থেকেও শামস সুমনের স্মৃতিচারণ করা হয় গভীর বেদনা ও ভালোবাসায়। যদি আমার ভাইয়ের কোনো আচরণ, কোনো কথা আপনাদেরকে কষ্ট দিয়ে থাকে, তাহলে পরে আমি করজোড়ে আমার পরিবারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করতেছি। আমার ভাইকে আপনারা মাফ করে দিন দিল থেকে। ভালো ছিল, আপনারা সবাইকে শামস সুমনকে মাফ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যদি কোনো দেনা পাওনা থাকে, ছোটন যেভাবে বলে গেল, আমিও জিম্মেদারি নিচ্ছি, আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা এটা ফুলফিল করব। এরপর অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। নীরব প্রার্থনায় সবাই কামনা করেন তাঁর আত্মার শান্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু এবং রাজশাহীর সহপাঠীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রিয় মানুষটিকে। আমাদের ওই সময়ের যে তারুণ্যের যে উজ্জ্বলতা, সেই সময় যেটা বহন করছিল, আজকের এই মৃত্যুর আগ পর্যন্ত তাকে সেরকমই প্রাণবন্ত দেখেছি। সুমন অত্যন্ত বন্ধু বৎসল একটা ছেলে, অনেক সৃজনশীল মানুষ, অনেক আমোদে মানুষ, এবং এটা সে ইউনিভার্সিটিতে থাকতো এরকম করতো। 82, 83, 84 থেকে 90 পর্যন্ত সুমন যেমন সননের সঙ্গেই সেখানে ছিল। আমরা 90-এর আন্দোলনের সময়ও সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল। জানাজা শেষে চ্যানেল আইয়ের পক্ষ থেকে শামস সুমনের পরিবারের কাছে ডেথ সার্টিফিকেট ও মরদেহ হস্তান্তর করা হয়। যে প্রতিষ্ঠানে তিনি নিষ্ঠা, সৃজনশীলতা ও ভালোবাসা দিয়ে নিজেকে উজাড় করে দিয়েছেন, সেই প্রিয় কর্মস্থল থেকেই বিদায় নিলেন নিঃশব্দে, অসংখ্য মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে অজানা এক গন্তব্যের পথে। শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ শামস সুমন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রয়াত অভিনেতা শামস সুমনকে শেষবারের মতো দেখতে চ্যানেল আই প্রাঙ্গণে এসেছিলেন সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা। স্মৃতিচারণে তারা তুলে ধরেন একজন শিল্পী হিসেবে শামস সুমনের নানা প্রতিভার কথা। সুলতান হিমুর রিপোর্ট। মঞ্চ, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র প্রায় সব মাধ্যমেই সরব উপস্থিতির এক অনন্য নাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও আবৃত্তিকার শামস সুমন। নাট্যাঙ্গন ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের মতে প্রাণবন্ত আর আড্ডাবাজ একজন মানুষ ছিলেন অভিনেতা শামস সুমন। শিল্পীদের মানসিক শক্তি বাড়ানোর অদ্ভুত শক্তি ছিল তার। তাকে শেষবারের মতো দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন কাছের সেই সহকর্মীরা। এত ভালো একটা ছেলে ছিল, আসলে ভালো মানুষ না মানে পৃথিবীতে থাকে না। ও আবার একদম ছোট ভাইয়ের মতো, একদম প্রায় বলা যায় কোলে পিঠে করে মানুষ করেছি আমি ওকে। আল্লাহ ওকে ভালো রাখুক। আর এমন দিনে চলে গেল 27শে রমজানের দিনে, ভাগ্যবান। এটাই শেষবার
যে আমরা চিন্তা করব যে সুমন ভাই আমাদের মাঝখানে আছেন, এরপরে আমরা আর কখনো একসাথে শুটিং করব না, আমরা কখনো আর মেকআপ রুমে হাসাহাসি দুষ্টামি করব না। পরিবার ছিল বাইরে, বা অনেক সময় লোনলিনেসটা ওর সব কিছু মিলে আমরা বুঝিনি, আমরা নিজেরাও ব্যস্ততায় থাকি। হঠাৎ করে কালকে শুনে কালকে রাত্রে ঘুমাতে পারিনি। এর আগে উনি মাঝে মাঝে টেলিফোন ধরতেন না, এটা তার একটা অভ্যাসের মতো ছিল। তো এবার যে 2-3 দিন উনি অফিসে আসছেন না, ফোনও ধরছেন না, তখন চ্যানেল আই ভাবছে যে কি হয়েছে। তারপরে শাহাদাত ওরা কয়েকজন মিলে তার বাসায় যায়, বাসায় যেয়ে দেখে যে আসলেই শরীরটা ভালো না, কিন্তু উনি তারপরেও হাসপাতালে যেতে চাচ্ছিলেন না, বলে আমি ঠিক আছি। দীর্ঘ সময় ধরে অভিনয় জীবন থেকে দূরে থাকলেও রেডিও শিল্পের একজন অনন্য ব্যক্তি হয়ে উঠেছিলেন শামস সুমন। স্টেশন প্রধান হিসেবে দীর্ঘ 16 বছর ধরে তিনি কাজ করেছেন রেডিও ভূমিতে। অনেকে বলেন ব্যক্তিগত বিষয়ে চাপা স্বভাবের মানুষ ছিলেন তিনি। অভিনেতা হিসাবে ভালো মাপের, বাচিক শিল্পী হিসাবে উন্নত মানের, ওদের এই বয়সে চলে যাবে এটা একেবারেই অগ্রহণযোগ্য। খুব কষ্ট লাগছে। ওর যাওয়াটা অবশ্য আনন্দের, ও নিজেও বোঝে নিজেও মারা গেছে। এত আরামে মানুষ যায়, যেতেই তো হবে, তাই না? অসাধারণ একটা প্রতিভা ছিল শামস সুমন। আমরা সবাই সুমন ভাইয়ের মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। ক্রীড়া ধারা বর্ণনাকে প্রায়োরিটি দিয়ে এটাকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য তার যে নিরলস প্রচেষ্টা। আরেকটা বিষয়, এই শিল্পীদের তিনি খুব সম্মান করতেন। রেডিও ভূমিতে প্রচুর বয়সে কাজ করেছি এবং সবসময় উনি মাথার উপরে ছিলেন, এবং আমার রাঁচির ভাই বলতে আসলে নিজের ভাইয়ের মতো আমি দেখতাম। আসলে ওনার জায়গাটা পূরণ হবে না, মানে এই ধরনের মানুষগুলোর ভীষণ অভাব মিডিয়াতে, যারা আসলে সবসময় মানুষের পাশে দাঁড়ায়। উনি অনেক ফান লাভিং ছিলেন, ওনার সাথে কথা বলা যেত না এমন কোনো বিষয় নাই, সব বিষয়ে আমরা ওনার সাথে কথা বলেছি। এবং আমার মনে হয় যে আমি এমন একজন বন্ধুকে হারালাম, সে আমার সিনিয়র ছিল, দ্যাট ডাজন্ট ম্যাটার, ওইটা কোনো ম্যাটার করে না। আমার মনে হয় যে উনি আমার হৃদয়ে থাকবেন। সুমন ভাই একমাত্র ব্যক্তি যিনি অভিনয় শিল্পী সংঘের প্রথম কমিটি থেকে বর্তমান কমিটি প্রত্যেকটি কমিটিতে ছিলেন। হুট করেই চলে গেল, এই চলে যাওয়াটা খুব কষ্টের। এইটুকুই বলবো আল্লাহর কাছে যে আল্লাহ আপনি তাকে জান্নাত নসিব করেন। চীন আন্তর্জাতিক বেতার যখন ছিল তখন আমাদের রেডিও ভূমির সাথে আমরা কাজ করেছি, খুবই মর্মাহত। আমাদের চায়না মিডিয়া গ্রুপের পক্ষ থেকেও আমরা খুব শোক জানাচ্ছি। মন ভালো করার চেষ্টা করতেন, এটা আমি জানি উনি সবার ক্ষেত্রে করতেন। এটা উনি সবসময় খুব হাসি খুশি মানুষ ছিলেন। শামস সুমনের এভাবে চলে যাওয়া আকস্মিক, তবে নিজের কর্ম দিয়ে ভক্তমনে চিরভাস্বর হয়ে থাকবেন গুণী এই অভিনেতা, এমনটাই প্রত্যাশা সবার। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ঘোষণা দেওয়ার 24 ঘন্টার মধ্যে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ চালু করা হয়েছে। সোমবার মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনের সময় তিনি মঙ্গলবারের মধ্যে আইসিইউ পুনরায় চালুর আশ্বাস দিয়েছিলেন। চ্যানেল আইয়ের রেসপেক্ট রিভার্স অনুষ্ঠানে খায়রুল ইসলাম তুফানকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সাডেন মিজিলসের রোগী বেড়ে গেছে মহাখালী ইনফেকশন ডিজিজ সেন্টারে আমাদের। আপনারা জানেন মিজিলসটা হওয়ার পরে যাদের টিকা না থাকে 10% কিন্তু মর্টালিটি রেট, মিজিলসে। ওই বাচ্চাটা একটু খারাপ অবস্থায় হসপিটালে নিয়ে আসছে এবং তার ব্রিথিং প্রবলেম শুরু হয়ে গিয়েছিল। দেন তাকে ইমিডিয়েটলি আপনার আইসিইউতে নেওয়া প্রয়োজন ছিল। ইমিডিয়েটলি ডাক্তারদের অভিমত আইসিইউতে নিলে বাচ্চাটাকে টিকানোর পর্যায়ে ছিল না। ওখানে গেলাম, ওয়ার্ডগুলি দেখলাম, অনেক বেডের চেয়ে বেশি মিজাইলসের রোগী। দে আর সেটেলড আলহামদুলিল্লাহ, বাট ওই বাচ্চাটা মারা গেছে। আইসিইউটা দেখলাম এভরিথিং ইজ ফাইন, বেড ফাইন, মেশিন ফাইন, অক্সিজেন সিস্টেম ফাইন। ইমিডিয়েটলি উই টুক দ্য ডিসিশন, কিন্তু স্টাফ নেই, লোকবল নেই, অ্যাপ্রুভড পোস্ট নেই। আমরা অ্যাটাচমেন্ট করে আজকে থেকে আলহামদুলিল্লাহ চালু করতেছি আইসিইউ ফর দ্য মিজেলস পেশেন্ট। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে দিনাজপুরে গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই, চিনি, গুঁড়া দুধ, লবণ, আলু সহ নিত্যপণ্য পেয়ে খুশি এসব মানুষ। প্রতি ঈদে খাদ্য সামগ্রী বিতরণের এই মহতী উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। বিস্তারিত শাহ আলম শাহের রিপোর্টে।
সুবিধা বঞ্চিত মানুষগুলোর সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে 2 দশকের ধারাবাহিকতায় ট্রাই ফাউন্ডেশন প্রতিবারের মতো এবারও দিনাজপুরে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। নিত্যপণ্য ও খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয় অসহায় মানুষের হাতে। আমরা ঈদে যে পাইলাম আমরা খুব খুশি। ঈদের ভিতরে সুন্দর আনন্দ করে খাবো বাচ্চা কাচ্চা নিয়ে, হ্যাঁ, এই জন্য আমরা খুব খুশি। তা আমরা এটার জন্য সব বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সুন্দরভাবে ঈদ উপলক্ষে আনন্দ করি। এই যে ঈদের আমরা খাওয়া পাইলাম, বছর পাই, এবারও পাইছি। আমি চাই এটা সবাই যেন পায়। ট্রাই ফাউন্ডেশনের মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। ঈদের এই খুশিতে বিশেষ করে সবাইকে একসাথে একত্রিত করার যে উদ্যোগ, আমি এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আগামীতেও এইভাবেই এই প্রতিষ্ঠান চলবে আমি বিশ্বাস করি। সামনে ঈদ উল ফিতরের উপলক্ষে আমরা ট্রাই ফাউন্ডেশন চেষ্টা করেছি সকল মানুষকে নিয়ে একসাথে ঈদ করা, তারই জন্য আমাদের ছোট্ট একটি সহযোগিতা। ঈদ উল ফিতর উপলক্ষে ট্রাই ফাউন্ডেশন বিতরণ করতেছে, ঈদ সামগ্রী বিতরণ করছে, এটা খুবই ভালো উদ্যোগ। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোয় ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। সরকারের পাশাপাশি এই বিত্তবান মানুষগুলো যদি এগিয়ে আসে তাহলেই কিন্তু আমাদের ঈদটি একটা সার্থক এবং আনন্দ ঘন পরিবেশে আমরা সকলে মিলে ঈদ উপভোগ করতে পারব। ভবিষ্যতেও নানাভাবে সহায়তা কার্যক্রম নিয়ে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে ট্রাই ফাউন্ডেশন। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। স্বাধীনতার 55 বছর নবযাত্রায় বাংলাদেশ। গৌরব আর গর্বের মাস মার্চ। 71-এর মার্চ মাসেই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধ। 1971-এর মার্চের উত্তাল দিনগুলোর প্রতিদিনের ঘটনাবলী নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টের 18তম পর্ব আজ। আগের দুদিন কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল শেখ মুজিব ইয়াহিয়ার বৈঠক। 71-এর 18ই মার্চে ওই ধারাবাহিক বৈঠকের ছিল বিরতি। অগ্নিঝরা মার্চের এদিন মুক্তিকামী মানুষ মিছিলের পর মিছিল নিয়ে আসছিল বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বরের বাসভবনের সামনে। আর বাসভবনের রাজনৈতিক সহকর্মীদের সাথে দিনভর আলোচনা করছিলেন শেখ মুজিবুর রহমান। তবে আলোচনার ফাঁকে ফাঁকে বারবার উঠে এসে মুক্তিকামী জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেন বঙ্গবন্ধু। বক্তব্যে 7 কোটি শোষিত বঞ্চিত বাঙালির সার্বিক মুক্তি না আসা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে বলেন। তেজগাঁও ও মহাখালীতে শ্রমিকদের ট্রাকে হামলা চালিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা নির্মমভাবে পিটিয়ে তাদের টাকা পয়সা ছিনিয়ে নেয়। 71-এর এদিন ঢাকায় বিমানবাহিনীর সাবেক বাঙালি সৈনিকরা স্বাধীনতার সংগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করে সংগ্রাম কমিটি গঠন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিভিন্ন দেশের সরকার, বিশ্ববিদ্যালয় এবং বুদ্ধিজীবীদের কাছে গণহত্যা ও যুদ্ধ থেকে পশ্চিম পাকিস্তানিদের নিবৃত করতে অনুরোধ জানিয়ে বার্তা পাঠায়। 71-এর 18 মার্চ রাতে সরকারিভাবে ঘোষণা করা হয় 19 মার্চ সকাল 11টায় প্রেসিডেন্ট ভবনে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান ও প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মধ্যে 3য় দফা আলোচনা হবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বগুড়ার শেরপুরের ছনকা এলাকায় একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ 3 জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছে, রংপুরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা দিলে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে পুরো গাড়িতে আগুন ধরে যায়। আগুনে পুড়ে আহত হয়েছেন আরও 9 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতায় যাত্রীদের বের হওয়ার সুযোগ ছিল না। গাড়ির ভেতরেই পুড়ে প্রাণ হারান চালক। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, আহতদের উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করার কথা জানিয়েছে পুলিশ। নিটল ডাটা কৃষি সংবাদ। নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়ি বাড়ি ইউনিয়নের চর কৃষি বিভাগের উদ্যোগে তরমুজ চাষের আওতায় এসেছে। ধুধু পতিত পড়ে থাকা চরের 300 বিঘা জমিতে তরমুজ চাষ হচ্ছে। পুরো এলাকা জুড়ে চলছে কৃষকের ব্যস্ততা।
প্রকৃতি সংবাদ। সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে চলছে র্যাবিস বা জলাতঙ্ক ভ্যাকসিনের তীব্র সংকট। প্রয়োজনীয় টিকা না পাওয়ায় বিপাকে লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায় কুকুর বিড়ালের কামড়ে আহত রোগীরা। বেড়েছে অনিশ্চয়তা ও উদ্বেগ। সরকারিভাবে জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ বন্ধ থাকায় এমন পরিস্থিতি হয়েছে বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার প্রতিশোধে তেল আবিবে ইরানের ক্লাস্টার বোমা হামলা। বন্দরে ফিরে যাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে বাড়িমুখী মানুষের ঢল। সময় মতো চলছে ট্রেন, সড়কে বাড়তি ভাড়া ঠেকাতে প্রশাসনের নজরদারি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা শামস সুমনের জানাজার নামাজে স্বজন সহকর্মী বিশিষ্টজনদের অংশগ্রহণ। গুণী শিল্পীর প্রতিভার কথা স্মরণ। এবং দিনাজপুরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ। মহৎ উদ্যোগে বিশিষ্টজনদের প্রশংসা।